হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাইফেস 420 আজকে আমরা 2018 সালের সবচেয়ে আলোচিত সাইফাই সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেটা নাম হচ্ছে অ্যানাইহিলেশনস। আর এই শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিনাশ বা ধ্বংস। তো যাই হোক, আমিও নতুন একটা ওয়ার্ড শিখলাম। অ্যানাইহিলেশন মানে হচ্ছে ধ্বংস বা বিনাশ করা। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে চলো আমরা 10-এ IMDb-র 6.8 রেটিং পাই অসাধারণ সিনেমাটা সম্পর্কে জেনে আসি। তবে তার আগে ছোট্ট একটা ব্রেক রয়েছে, তোমরা চাইলে ব্রেকটা দেখতেও পারো কিংবা ব্রেকটা স্কিপ করে ডিসক্রিপশন থেকে ডুরেশনে ক্লিক করে মূল ভিডিওতে যেতে পারো, কোনো সমস্যা নেই। তো গেম খেলে শুধুমাত্র এখন মজাই নয়, পেয়ে যেতে পারো বিশাল আয়ের সুযোগ। আর মোস্ট পে দিচ্ছে দারুণ অফার এবং অফুরন্ত সম্ভাবনা। আর মোস্ট পে হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম। আর এখানে রেজিস্ট্রেশন করলেই পেতে পারো 500 টাকার ফ্রি বোনাস, আর বন্ধুদের রেফার করেও আনলিমিটেড 1200 টাকা বোনাস পেতে পারো। আর জন্মদিন স্পেশাল গিফট 2000 টাকা পর্যন্ত পেতে পারো এবং 5% আনলিমিটেড ডিপোজিট বোনাস। আর এই IPL এ ধামাকা অফার রয়েছে 200% স্পোর্টস রিলোড বোনাস 7000 টাকা পর্যন্ত। আর মোস্ট পেতে খেলো এবং জিতে নাও ইয়ামাহা R15M, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, এসার নিট্রো V15, রেডমি নোট 13 প্রো 5G, JBL পার্টি বক্স সহ আকর্ষণীয় পুরস্কার। আর 650% স্লট বুস্ট প্রতিদিন 13,000 টাকা পর্যন্ত। আর সবচেয়ে দ্রুত এবং নিরাপদ লেনদেন রয়েছে বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট, উপায়। আর ইন্ডিয়ায় রয়েছে ফোন পে, গুগল পে। তো পিন কমেন্ট থেকে বিনামূল্যে মোস্ট প্লে অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারো এবং উপার্জনের যাত্রা শুরু করতে পারো। তবে আমি তোমাদেরকে সতর্ক করে বলছি, আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন, তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো যাই হোক, সিনেমাটা যখন শুরু হয় তখন আমরা লাইলা নামের একটা মেয়েকে দেখি, যাকে সম্পূর্ণ আইসোলেশনে রাখা হয়েছে। মানে বুঝতেই পারছো, করোনাকালীন সময়ে যেমন মানুষকে করোনা হলে আলাদা রাখা হয়, সেরকম ভাবে, যাতে তার কাছ থেকে কোনো কিছু ইনফেকশন না হয়। আর এরপর আমাদের দেখানো হয় দুজন ব্যক্তি তাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল এবং দেখতেই পাচ্ছ তারাও কিন্তু সম্পূর্ণ সুরক্ষিত পোশাকে ছিল। তো এখানে আমরা বুঝতে পারি যে লাইলার হয়তো প্রাণঘাতী কোনো রোগ রয়েছে, যেটা থেকে অন্যদেরও সংক্রমিত হতে পারে। তবে তারা কি নিয়ে আলোচনা করছিল এটা আমাদের বোঝানো হয় না। আর এরপর দৃশ্যের কাট হয় আমাদের লাইলার জীবনের সম্পর্কে জানানো হয়। তো লাইলা একজন মাইক্রোবায়োলজির অধ্যাপক এবং তার স্বামী কেল একজন আর্মি অফিসার। তো মাইক্রোবায়োলজির অধ্যাপক মানে বুঝতেই পারছো ওই জীব টিপ বা DNA মিএনএ কাজ করে। তো যাই হোক, লাইলার স্বামী যেহেতু আর্মি অফিসার, সে একটা মিশনে গিয়েছিল কিন্তু প্রায় 1 বছর হয়ে গিয়েছে, এখনো ফেরত আসেনি। তো এর জন্য ধীরে ধীরে লাইলার মনে হতে থাকে হয়তো তার হাজবেন্ড কেল মারা গিয়েছে, কারণ তার আর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। কিন্তু এই গত 1 বছরের মধ্যে লাইলার আবার তার এক সহকর্মীর সাথে প্রেম হয়ে যায়, মানে টুকটাক প্রেম। তবে কিছুদিনের মধ্যেই লাইলা বুঝতে পারে যে এই কাজটা সঠিক নয়, কারণ তার কাছে মনে হচ্ছে তার স্বামীর সাথে সে বেইমানি করছে। তো এই কারণে সেই সাময়িক প্রেমটা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। তবে একাকিত্ব তাকে অনেক কষ্ট দিচ্ছিল এবং তার স্বামীর স্মৃতিগুলো তাকে আরো বেশি কষ্ট দিত। আর তাই নিজেকে ব্যস্ত রাখার জন্য সে তার বাড়িকে সংস্কারের কাজ শুরু করে। তো এভাবে হঠাৎ করে একদিন সম্পূর্ণ অপ্রত্যাশিত ভাবে কেল মানে ওর হাজবেন্ড ফিরে আসে। তো লাইলা ওকে দেখে অনেক বেশি খুশি হয়, কিন্তু সবচেয়ে অবাক করার বিষয়টা ছিল কেল খুব বেশি কথা বলছিল না, অদ্ভুত ভাবে চুপচাপ ছিল। তো উদ্বিগ্ন হয়ে লাইলা করে ওকে একটা চেয়ারে বসায় এবং পানি দেওয়ার জিজ্ঞাসা করে, তুমি এতদিন কোথায় ছিলে, কোথায় গায়েব ছিলে, তোমার সঙ্গে কি ঘটেছিল? কিন্তু এখানে কেল শুধুমাত্র একটা ছোট্ট উত্তর দেয়, সেটা হচ্ছে আমার কিছুই মনে নেই। তো এই কথা বলার পরে হঠাৎ করেই কেলের শরীর খারাপ হতে শুরু করে এবং লাইলা দ্রুত অ্যাম্বুলেন্স ডাকে এবং ওকে চিকিৎসা দেওয়ার জন্য হসপিটালে নিয়ে যেতে থাকে। কিন্তু এই অ্যাম্বুলেন্সের মধ্যেই হঠাৎ করে কেলের মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। তো যাই হোক, হসপিটালে পৌঁছানোর আগেই মাঝপথে কিছু সরকারি কালো গাড়ি এসে ওদের অ্যাম্বুলেন্সকে ঘিরে ফেলে এবং জোরপূর্বক কেল এবং লাইলাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। আর এরপর লাইলার যখন জ্ঞান ফিরে, সে নিজেকে একটা অত্যাধুনিক গবেষণা কেন্দ্র আবিষ্কার করে। আর তার জ্ঞান ফিরে আসতেই ডক্টর ভেন্ট্রেস নামের একটা মহিলা ডাক্তার তার রুমে প্রবেশ করে। আর তখন লাইলা একটু আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করে, আপনি কে? বাট ডক্টর ওর প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো ওকে প্রশ্ন করে, কেল তোমার স্বামী কখন বাড়ি ফিরেছিল এবং সে তোমাকে কি বলেছিল এবং সে কোথায় ছিল, তার সঙ্গে কি ঘটেছিল? তো লাইলা তখন বিস্মিত চোখে ডক্টরের দিকে তাকায় এবং উত্তর দেয়, সে তো আমাকে কিছু বলেনি, সে শুধু বলেছিল তার কিছুই মনে নেই। তো এরপরে তার শরীর খারাপ হতে শুরু করে। আর এর সাথে সাথে লাইলা তাকে জিজ্ঞাসা করে, আমার স্বামী এখন কোথায়? তো লাইলা এটা বলতেই ডক্টর ভেন্ট্রেস ওই মহিলা ডক্টর লাইলাকে করে কি তার স্বামীর কাছে নিয়ে যায় এবং দেখা যায় এখানে হাইটেক গবেষণা কেন্দ্রেও অনেক হাইটেক জিনিস থাকা সত্ত্বেও লাইলার স্বামীর শারীরিক অবস্থা মোটেও ভালো যাচ্ছিল না। তো কেলের এই অবস্থার কারণ কি, এই কথা যখন লাইলা জিজ্ঞাসা করে ডক্টর ভেন্ট্রেসকে, তখন ডক্টর করে কি লাইলাকে তার অফিসে নিয়ে যায় এবং অফিসের জানালা দিয়ে বাইরে তাকাতেই লাইলা পুরো শকড হয়ে যায় এবং ভয় পেয়ে যায়, কারণ বাইরে সম্পূর্ণ অচেনা রঙিন অদ্ভুত টাইপের একটা পৃথিবী দেখা যাচ্ছিল। তো লাইলা তখন জিজ্ঞাসা করে, এটা কোথায়, এটা আসলে কি, আমি কই রয়েছি? তো ডক্টর ভেন্ট্রেস তখন বলে, এই জিনিসটার নাম দেওয়া হয়েছে সীমার। আর এই সীমার কোথা থেকে এসেছে, কিভাবে তৈরি হয়েছে, এটার ভেতরে কি রয়েছে, এটা সম্পর্কে কেউ নিশ্চিতভাবে কিছু জানে না। সবাই নিজেদের মতো খালি গল্প বানিয়েছে। তবে একটা বিষয় সবাই জানে, সেটা হচ্ছে প্রায় 3 বছর আগে পৃথিবীর বাইরে থেকে একটা উল্কাপিণ্ড একটা লাইট হাউসের সাথে ধাক্কা খেয়েছিল। আর তারপরে ওই লাইট হাউসের আশেপাশে প্রকৃতি চেঞ্জ হতে শুরু করে এবং এই সীমারের গঠন হয়। মনে করো আলাদা একটা জগৎ তৈরি হয়ে গিয়েছে ওই উল্কাপিণ্ড আসার পরে। কিন্তু এটার ভেতরে কি রয়েছে এটা আজ পর্যন্ত কেউ জানে না এবং ওইটা নিয়ে গবেষণা করার জন্য সেনাবাহিনী এবং অনেক বিজ্ঞানীরা ওই সীমারের ভেতরে গিয়েছিল, কিন্তু কেউ ফিরে আসেনি শুধুমাত্র একজন ছাড়া, আর সেটা হচ্ছে তোমার স্বামী কেল। তবে কেল
কেলো ফিরে আসার পরে আমরা জানতে পারিনি তার সাথে ভেতরে কি হয়েছিল, সে কি দেখেছিল। তো লাইলা তখন বলে কেল আমাকেও কিছু বলেনি, ও কোনো কথাই বলেনি। তো এরপর ডক্টর ভেন্ট্রেস লাইলাকে আরো জানায় যে আমাদের এখানের 4 জন মেয়ে অফিসার ওই সীমারের ভেতর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যাতে তারা জানতে পারে ভেতরে কি ঘটছে। তো এই কথা শুনে লাইলা চিন্তায় পড়ে যায় যে ওই জিনিসটা কি হতে পারে, তার স্বামীর সাথে কি হয়েছে। তো কয়েকদিন লাইলা এখানেই কাটায়, আর কয়েকদিন এখানে কাটিয়ে লাইলা বাকি সবার সাথে কথা বলে জানতে পারে যে এখানে যে আর্মি অফিসাররা রয়েছে বা মেয়েরা রয়েছে, বিজ্ঞানীরা, তারা এই সীমার সম্পর্কে দুটো আলাদা থিওরি বানিয়েছে। প্রথম থিওরিটা হচ্ছে সীমার কেবল আলো আর পানির প্রতিফলনে তৈরি হয়েছে, যেমন রেইনবো হয়, ওটার ভেতরে কোনো কিছু হয়তো নেই, কিন্তু ওই ধোঁয়াশার ভেতরে যাওয়ার পরে হয়তো মানুষ নিজের আত্মহত্যা করছে। আর দ্বিতীয় থিওরি অনুযায়ী ভেতরে যারা গিয়েছে তারা হয়তো ফিরে আসার পথে খুঁজে পায়নি এবং টেনশনে বা ডিপ্রেশনে, হ্যালুসিনেশনে একে অপরকে মেরে ফেলেছে। কিন্তু সত্য কোনটা এটা জানার একমাত্র উপায় হচ্ছে সীমারের ভেতরে যাওয়া। তো লাইলাও এইসব গল্প শুনে সিদ্ধান্ত নেয় সেও সীমারের ভেতরে যাবে এবং সেই কথা ডক্টর ভিন্ট্রেসের সাথেও আলোচনাও করে এবং জানায় যে আমি এই মিশনে অংশগ্রহণ করতে চাই। বাট তখন ডক্টর ভিন্ট্রেস লাইলাকে জানায় দেখো, সীমারের ভেতর যাওয়ার জন্য সাধারণত সেই সব মানুষ রাজি হয় যাদের জীবনে আর কিছু হারানোর নেই বা বেঁচে থাকতে চায় না, কারণ সবাই জানে ওখানে গেলে আর বেরোতে পারবে না। তো এই কথা শুনে লাইলা তখন ভাবে তার মানে হয়তো আমার স্বামী আমার যে অবৈধ একটা প্রেম ছিল ব্যাপারে জেনে গিয়েছিল, এই কারণে হয়তো সে সীমারের ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, আর তাই তার এই অবস্থা। তো মনে মনে লাইলা তখন অনেক অপরাধ বোধে ভোগে যে তার স্বামীর সাথে সে প্রতারণা করেছিল এবং এই অপরাধ বোধ থেকে মুক্তি পাওয়ার জন্য সে নিজে ওই সীমারের ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং কোনোভাবে ডক্টর ভেন্ট্রেসকে রাজিও করিয়ে ফেলে। আর এখানে আমি তোমাদেরকে একটা পার্সোনাল কথা বলি, আমার কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছে, আমি জানি না, আমার গলায় প্রবলেম হয়েছে, দম খাটো হয়ে এসেছে, এজন্য অনেক উচ্চারণে আমার সমস্যা হতে পারে, আমি সঠিকভাবে সব কথা উচ্চারণ করতে পারছি না, মানে শ্বাস দ্রুত শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও কিছু করার নেই, কাজ করে খেতে হবে, এই জন্য কাজ করছি। তো যাই হোক, যেই কথা সেই কাজ। লাইলা তো সীমারের ভেতরে যাবে। তো কয়েকদিন পরে আমাদের দেখানো হয় 5 জনের একটা দল সীমারের ভেতরে যাওয়ার জন্য প্রস্তুত। আর এখানে আমরা জানতে পারি এই দলের নেতা হচ্ছে ডক্টর ভেন্ট্রাস নিজে। তো ডক্টর ভেন্ট্রাস কেন এই সীমারের ভেতরে যেতে চায়, যেখানে সীমারের ভেতরে একমাত্র সেই যেতে চায় যার আর কোনো কিছু হারানোর ভয় নেই। তো অ্যাকচুয়ালি ডক্টর ভেন্ট্রাস একজন ক্যান্সারের রোগী এবং উনি বর্তমানে 4th স্টেজে রয়েছে, ক্যান্সার যে কোনো সময় ওনার জীবন কেড়ে নিতে পারে, আর তাই তিনিও সীমারের ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তো যাই হোক, এরপর দৃশ্য কেটে যায় এবং আমরা দেখি এই 5 জনের দলটি হঠাৎ করে ক্যাম্পের ভেতরে জেগে ওঠে, মানে সীমারের ভেতরে যে বন জঙ্গল সেই ক্যাম্পের ভেতরে জেগে ওঠে। কিন্তু অবাক করার বিষয় হলো তারা জাস্ট সীমারের সামনে খালি এসেছিল, ভেতরে ঢুকলো কখন, এখানে পৌঁছলো কখন, ক্যাম্প করলো কখন, তাদের কিছুই মনে নেই। তো সবাই ক্যাম্পের বাইরে বেরিয়ে আসে আর তারপরে শেফার্ট নামের একটা মেয়ে চারপাশে পর্যবেক্ষণ করে এবং জানায় তারা অনেকদিন ধরে এখানে রয়েছে, মানে কয়েকদিন ধরে এখানে রয়েছে, কিন্তু তাদের কিছুই মনে নেই। এবং শেফার্ট আরো বলে আমাদের এই কারণেই আমাদের কোনো কিছু মনে নেই, কারণ আমাদের মস্তিষ্ক হয়তো ইতিমধ্যেই এলিয়েনের আয়ত্তে রয়েছে, কিংবা আমাদের মস্তিষ্কের যে সেল রয়েছে সেটার মধ্যে এলিয়েনের সেলের প্রভাব পড়েছে। তো এই কথা শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা সিদ্ধান্ত নেয় তারা কি আরো ইনভেস্টিগেট করবে না এখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু লাস্টে তারা একটা একমত হয় যে তারা যেহেতু ভেতরে ঢুকেছে লাইট হাউস পর্যন্ত পৌঁছাবে এবং খুঁজে বের করবে যে যেখানে উল্কাপিণ্ড পড়েছিল ওখানে কি হয়েছে, কি কারণে সীমার তৈরি হয়েছে। তো এরপর তারা দিক নির্ণয়ের জন্য কম্পাস ব্যবহার করতে চায়, কিন্তু তারা দেখে এখানে কোনো ডিভাইসই কাজ করছে না, মানে এখানে ম্যাগনেটিক কোনো ফিল্ডই নেই যে কম্পাস কাজ করবে। এখানে ঘড়ি, কম্পাস, এমনকি তোমার ওয়াকি টকি, ফোনের সিগন্যাল কোনো কিছুই নেই, এমনকি তারা এখানে সাহায্যের জন্য কাউকে ডাকতেই পারবে না। তো বর্তমানে দিক বোঝার জন্য তাদের একটাই উপায় রয়েছে, সেটা হচ্ছে সূর্যের অবস্থান। তো এরপর সূর্যের উপর ভিত্তি করে তারা দিক নির্দেশন করে সামনের দিকে এগোতে থাকে। তবে তারা যতই এগোতে থাকে আশেপাশের পরিবেশ ততই অদ্ভুত হতে শুরু করে। আর তখন লাইলা লক্ষ্য করে চারপাশের গাছপালাও স্বাভাবিক নয়, কেমন যেন পুরো প্রকৃতির মধ্যে একটা অদ্ভুত বিকৃতি ঘটেছে। মানে এটা অনেক অদ্ভুত ছিল যে একই গাছের উপরে আরেক গাছের ফুল ফুটেছে, এক গাছের উপর আরেক গাছের ফল ধরেছে, যেটা তো বায়োলজিক্যালি পুরো অসম্ভব। তো তবে তারপরে এটা উপেক্ষা করে তারা সামনের দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে একটা বিশাল কুমির তাদের উপর আক্রমণ করে। বাট লাইলা তখন সঠিক সময়ে সতর্কতা দেখিয়ে দূর থেকেই কুমিরটার উপর আক্রমণ করে এবং কুমিরটাকে অনেক কষ্টে মারার পরে তারা যখন কুমিরটার কাছে পৌঁছায় তখন তারা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে যে কুমিরের দাঁত কুমিরের মতো নেই, কুমিরের ভেতরেও জেনেটিক্যালি অনেক পরিবর্তন ঘটেছে। মানে দেখে মনে হচ্ছে এই কুমিরটাকে ডিএনএ মিউটেশন করা হয়েছে, যে কারণে কুমিরের কিছু অংশ শার্কের মতো হয়ে গিয়েছে। আর মিউটেশন অর্থ তো তোমরা জানোই যে ডিএনএ বা কোনো কিছু চেঞ্জ করে একটা প্রাণীকে চেঞ্জ করানো হয়। আর তোমার চোখে থাকা সবচেয়ে বড় মিউটেটেড প্রাণী হচ্ছে ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি কিন্তু নর্মালি হয় না, এটা ল্যাবে তৈরি, মিউটেন্ট করা হয়েছে। তো যাই হোক, ওরা অবাক হয়ে যায় এটা কিভাবে সম্ভব, কিন্তু ওদের মাথায় কোনো উত্তর আসে না। আর এই কারণে ওরা এই বিষয়টা অপেক্ষা করে যখন সামনে এগিয়ে যায় তখন তারা আরো একটা আশ্চর্যজনক দৃশ্য দেখে। ওখানে ওরা দেখে যে 12 শিঙালা একটা হরিণ রয়েছে আর শিঙের মধ্যে গাছপালা। তো লাইলা তখন অপুরো শকড হয়ে যায়, যেহেতু মাইক্রোবায়োলজির একজন অধ্যাপক, যে একটা প্রাণীর সাথে একটা প্রাণীর ডিএনএ তাও হয়তো মিলানো সম্ভব, কিন্তু একটা গাছের সাথে একটা প্রাণীর ডিএনএ কিভাবে মিলতে পারে, যে প্রাণীর শরীরে গাছ জ্বালিয়ে গিয়েছে। তো এটা বিশ্বাসই করতে পারে না এটা কিভাবে সম্ভব। তবে তারপর ওরা যখন আরো কৌতূহলের সামনের দিকে এগিয়ে যায় তখন ওরা সামনে একটা ভবন দেখতে পায়, আর ওটার ভেতরে গেলে ওরা একটা ক্যামেরা দেখতে পায়। আর এই ক্যামেরাটা ছিল হচ্ছে ওদের আগে যে লোকজনরা এখানে ঢুকেছিল তাদের। তো তারপর
এরপর ওরা যখন ক্যামেরাটা চালু করে ওদের সামনে খুবই ক্রিপি একটা ভিডিও চলে আসে, আর ওরা দেখে যে ব্যক্তিরা এখানে আগে এসেছিল তাদের পেটের মধ্যে কোন একটা কিছু নড়ছে, আর লাইলার স্বামী সেটা দেখছে আর কি। তো লাইলার স্বামী তখন পেট ছুরি দিয়ে কাটে এবং দেখা যায় পেটের ভেতরে ওই লোকটার আরেকটা প্রাণী তৈরি হয়ে গিয়েছে, মানে সাপের মতো একটা কিছু তৈরি হয়েছে এবং ওটা রিং করে চলছে। তো এই দৃশ্য দেখে ওরা ভয় পেয়েছে এবং ক্যামেরা ফেলে দেয়। মানে বুঝতেই পারছো এখানে এমন একটা কিছু রয়েছে, এই বাতাসে এমন একটা কিছু রয়েছে যেটা মানুষদেরকে বা যে কোনো প্রাণীদেরকে মিউটেন্ট করে দিচ্ছে বা ডিএনএ আবল তাবল করে দিচ্ছে। তবে ওরা এখানে অনুসন্ধান করে এর বেশি কিছুই আর পায় না। তো এরপর রাত হয়ে যায়, আর তারপর এই বিল্ডিং এ ওরা রাতে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর তারপর রাতে যখন লাইলার চোখ খুলে তখন সে দেখে যে ডক্টর একাই ভবনের বাইরে ওদের সবাইকে পাহারা দিচ্ছে। তো এটা দেখে লাইলা ডক্টরের কাছে যায়, আর তখন লাইলার স্বামীর ব্যাপারে কথা বলতে শুরু করে। আর তখনই পেছন থেকে শেফার্ড নামের মেয়েটাও চলে আসে, মানে ওদের তৃতীয় সঙ্গী। তোরা যখন কথা বলছিল হঠাৎ করে তখন বিশাল একটা ভালুক, যে নিজেও মিউটেন্ট হয়ে গিয়েছে, অন্যরকম হয়ে গিয়েছে, সে করে কি শেফার্ডকে আক্রমণ করে নগদ মেরে ফেলে। যদিও এখানে লাইলার ডক্টরকে বাজানোর চেষ্টা করেছিল কিন্তু কোনো লাভ হয় না, এবং ওরা জানতো ওরা যদি এখানে থাকে ওরাও মারা পড়বে। তো এই কারণে ওরা পালিয়ে নিজেদের জীবন বাঁচায়। তো সকালে ওদের অপর দুই সঙ্গী যখন এই ঘটনার খবর পায় ওরা তৎক্ষণাৎ এই সীমার থেকে বাইরের পৃথিবীতে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু লাইলা আর ডক্টর এমনটা চাচ্ছিল না, কারণ ওরা অনেক দূর পর্যন্ত চলে এসেছে এবং যে কোনো মূল্য ওরা লাইট হাউস পর্যন্ত পৌঁছিয়ে আসল ঘটনাটা জানতে চাচ্ছে যে এখানে কি ঘটেছে যার কারণে এত পরিবর্তন ঘটছে। এবং ওরা করে কি বাকি দুজনকে কোনোভাবে কনভিন্স করে যাতে ওরা ফিরে না যায়, এবং এটাও বলে দেখো এত দূর এসে ফিরে যাওয়া আমাদের ঠিক হবে না, কারণ অনেক মানুষ এখানে তদন্ত করতে এসে মারা গিয়েছে, তারা তাদের জীবনকে স্যাক্রিফাইস করেছে, তাদের জীবনকে আমরা বৃথা করতে দিতে পারি না। তো এই কথা শুনে ওদের বাকি দুই বান্ধবীও রাজি হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় এই মিশন ওরা চালিয়ে নেবে। তো এরপর ওরা যখন এগিয়ে যায় ওরা সবচেয়ে অদ্ভুত একটা দৃশ্য দেখতে পায়, সেটা হচ্ছে মানুষের আকৃতির গাছ। বাট লাইলা তখন এই গাছটির কাছে গিয়ে বলে এগুলো মানুষের আকৃতির গাছ নয়, বরং যে মানুষগুলো এখানে সীমারে গবেষণা করতে এসেছিল তারাই গাছে রূপান্তরিত হয়ে গিয়েছে। আর এসব কিছু লক্ষ্য করে লাইলা একটা থিওরি তৈরি করে, সেটা হচ্ছে এই সীমাটা একটা প্রিজমের মতো কাজ করছে। লাইট যেমন একটা প্রিজমের কাছে আসলে লাইটের রং বদলে যায়, মানে বিষয়টা বুঝিয়ে বলি, তুমি একটা লাইটের উৎসের সামনে যদি নীল কালারের গ্লাস লাগাও তাহলে সেটা নীল আলো দেবে, হলুদ লাগালে হলুদ আলো দেবে। তো সেই রকম এইখানে যে তোমার এনভায়রনমেন্টটা, এইখানের ভেতরে আসলে তুমি এই জায়গার সীমারের মতো ডিএনএ আবল তাবল হয়েছে, মানে এখানের পরিবেশটা অন্যরকম, মানে অমুক গাছের ডিএনএ তোমার শরীরে আসতে পারে, অমুক প্রাণীর ডিএনএ তোমার শরীরে আসতে পারে, মানে টোটাল আবল তাবল হয়ে তোমার বাহ্যিক অবস্থায় চেঞ্জ হয়ে যাবে, মানে একে অপরের ডিএনএ রেগুলারলি বদলাচ্ছে, নতুন নতুন মনে করো প্রাণের তৈরি করছে। আর এখানে যে মানুষগুলো ছিল তাদের সাথে গাছের ডিএনএ পরিবর্তন হয়ে তারা গাছ হয়ে গিয়েছে। তবে সবচেয়ে চমকেদার ব্যাপার ছিল ওদের মধ্যেও ডিএনএ পরিবর্তন হয়ে যাচ্ছিল। আনিয়া লক্ষ্য করে যে ওর যে ফিঙ্গারপ্রিন্ট সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে ওর আরেকজন সদস্যের সাথে, এবং ওর হাতে ওর আরেকজন সদস্যের ট্যাটুও চলে এসেছে, মানে ওদের নিজেদের যে 4-5 এসেছিল ওদের ডিএনএ একে অপরের সাথে পরিবর্তন হতে শুরু করেছে। তো এটা দেখে তোরা ভয় পেয়ে যায়, এবং যে মেয়েটার ট্যাটু আসছে মানে ডিএনএ পরিবর্তন হচ্ছে ওর সবার উপর নজর রাখে এবং সবাই ঘুমালে তাদেরকে বন্দি করে দেয়, এবং ও তো পাগল হয়ে যায়, ভয় পেয়ে যায় ও মারা যাবে। আর লাইলার কথায় যেহেতু আরো সামনে এগিয়ে এসেছে এই কারণে লাইলার গলায় ছুরি ধরে ওকে মেরে ফেলার হুমকি দেয় যে তুই এখন আমাদের সঠিকভাবে ফেরত নিয়ে যাবি, এবং আমি জানি তুই শেফার্ডকে হত্যা করেছিলি, মানে যেটাকে ওই যে ওই বিয়ার ভাল্লুক মারলো। কিন্তু লাইলা কিছু বলার আগেই তখন সেখানে আনিয়া মানে যে পাগলামি করছে ওর শেফার্ডের আওয়াজ শুনতে পায় যে আর কি মারা গিয়েছে। তো দ্রুত যায় নিচে ওকে দেখতে, কিন্তু ওখানে শেফার্ড ছিল না, ছিল হচ্ছে ওই ভালুক, যে ভালুকটা শেফার্ডকে মেরেছিল, এবং সে করে কি তৎক্ষণাৎ আক্রমণ করে আনিয়াকে মেরে ফেলে। আর তখন লাইলার ডক্টর বুঝতে পারে যে ওই ভালুকের সাথে শেফার্ডের ডিএনএ মিশ্রণ হয়ে গিয়েছে, কারণ ওই ভালুকটাই শেফার্ডকে আক্রমণ করেছিল, আর এ কারণে ভালুকটা এখন শেফার্ডের মতোই কথা বলতে পারছিল। চিন্তা করো কি বিদঘুট একটা ব্যাপার। তো ওরা যখন এটা ভাবছিল তখনই সেখানে ভালুক ওদের দিকে গিয়ে আসে, এবং ওদেরকে যখন মেরেই ফেলবে ওদের যে আরেকটা সঙ্গী ছিল সে পেছন থেকে গুলি করে ভালুকটাকে মেরে ফেলে, আর এ কারণে ওরা মুক্ত হয়ে যায়। এবং ওরা এই চোখের সামনে যে ঘটনাগুলো দেখলো এটা ওদের বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল যে এখানে এগুলো কি ঘটছে। এমনকি ডক্টর ভেন্ট্রেসও লক্ষ্য করেন তার শরীরে অনেক পরিবর্তন আসছে, তবে পুরোপুরি মিউটেন্ট বা পুরোপুরি তিনি চেঞ্জ হয়ে যাওয়ার আগে সিদ্ধান্ত নেন তিনি একাই লাইট হাউস পর্যন্ত যাবেন এবং রহস্যটির সমাধান করবেন যে লাইট হাউসের ভেতর আসলে কি আছে যাই সবকিছুর পরিবর্তন ঘটাচ্ছে। এবং ডক্টর ভেন্ট্রেস লাইলা আর অন্য সঙ্গীকে বলে যে তোমরা ফিরে যাও, আমি যাচ্ছি। তো ডক্টর ভেন্ট্রেস চলে যাওয়ার পরে লাইলার অপর সঙ্গী এখানে রয়ে যায়, আর তখন লাইলা তার স্বামী সম্পর্কে কথা বলতে শুরু করে যে একমাত্র লোক এখান থেকে জীবিত ফিরে গিয়েছিল, কিন্তু কিভাবে জীবিত ফিরে যাওয়া সম্ভব এটা ওর মানে খুঁজেই পাচ্ছে না। এবং কথা বলতে গিয়ে লাইলার সঙ্গে হঠাৎ করে খেয়াল করে ওর হাতে পাতা গজাচ্ছে, অর্থাৎ ওর ডিএনএ গাছের সাথে মিউটেন্ট হয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই একটা সম্পূর্ণ গাছ হয়ে যাবে। তো এটা দেখে ও উঠে যায় এবং লাইলাকে বলে দেখো লাইলা, কিছু লোক আছে যারা এইসব জানতে চায়, কিছু লোক আছে যারা এর বিরুদ্ধে লড়াই করতে চায়, কিন্তু আমি তাদের মধ্যে একজন যে এটা মেনে নিতে চাই, গ্রহণ করতে চাই। এটা বলার পরই সে একটা জায়গায় দাঁড়িয়ে যায় এবং কিছু সময়ের মধ্যেই সে একটা গাছ হয়ে যায়। আর তারপর লাইলা পুরো একা হয়ে যায়, সে এখন কি করবে। আর তখনও সিদ্ধান্ত নেয় আমারও বেঁচে থাকার আর কোনো কারণ নেই, আমিও লাইট হাউস পর্যন্ত যাব, দেখবো কি হয়েছে। তো এরপর
এরপর সে যখন লাইট হাউসে যাওয়ার জন্য সমুদ্র সৈকতে পৌঁছায়, সেখানে গিয়ে ও অবাক করার দৃশ্য দেখতে পায়। এখানে যে গাছগুলো ছিল সেগুলো সুন্দর সুন্দর সব বড় বড় ক্রিস্টালের মতো হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি পানি আর গাছের ডিএনএ মিশে গিয়ে এখানে আবার গাছের পরিবর্তন ঘটেছে। তো এই সব দৃশ্য দেখে এরপর করে কি লাইট হাউসের ভেতরে প্রবেশ করে। তবে লাইট হাউসের ভেতরে খুব বেশি যে পরিবর্তন দেখা গিয়েছে তা নয়, কিন্তু ওখানে একটা ক্যামেরা পাওয়া যায় যার সামনে একটা মৃতদেহ পড়েছিল। তো ক্যামেরার যখন ও ফুটেজ অন করে তখন পুরো শকড হয়ে যায়। ও দেখতে পায় যে সামনে পড়ে থাকা মৃতদেহটা ওর স্বামীর, কেলের। তো এর মানে হচ্ছে যে লোকটি ওর সাথে দেখা করতে এসেছিল সে কি তাহলে আসল কেল ছিল না? আর আসল কেল না হলে আরেক কেল কিভাবে হতে পারে? তো লাইলা এই সমস্ত প্রশ্নের উত্তরই খুঁজে পাচ্ছিল না। আর তখনই ও সেখানে একটা গর্ত দেখতে পায় যার ভেতরে সে ঢুকে যায়। আর এটাই ছিল হচ্ছে সেই মেট্রোরাইট, উল্কাপিণ্ড, যার ভেতরে অদ্ভুত রকম দৃশ্য ছিল এবং ভেতরে ডক্টর ভেন্ট্রেসও ছিলেন। এবং তখন ডক্টর ভেন্ট্রেস চিন্তিতভাবে লাইলাকে জানান যে এই সীমাটা এটা একটা ব্ল্যাক হোলের মতো, যেটার পরিধি আস্তে আস্তে বড় হচ্ছে এবং পুরো পৃথিবীকে আস্তে আস্তে তার ভেতরে নিয়ে নেবে এবং পুরো পৃথিবীর ডিএনএ আবল তাবল করে পুরো পৃথিবীকে শেষ করে দেবে। আমার মনে হয় না এ থেকে কেউ বাঁচতে পারবে। আর এই কথা বলার পরই হঠাৎ করেই তিনি লাইট হাউসের ভেতরে আলোর মেঘে পরিণত হন। আর এরপর ওর ভেতরে একটা গর্ত তৈরি হয় যা একটা ব্ল্যাক হোলের মতো। আর ওই গর্ত সবকিছু টানছিল আস্তে আস্তে করে এবং লাইলার যে রক্ত ছিল কিছু, সে রক্তর ফোঁটাটা করে ব্ল্যাক হোলের মধ্যে যায়। আর ওই ব্ল্যাক হোলের মধ্যে যেতেই সেখানে সেই আলোটা একটা হিউম্যানয়েডে পরিণত হয়ে যায়। তবে এটার কোনো মুখ বা আইরফ ছিল না। তো এটা দেখে লাইলা পুরো ভয় পেয়ে যায় এবং গর্ত থেকে বাইরে বের হয়ে আসে এবং ও দেখতে পাই হিউম্যানয়েডটাও ওর পেছনে আসছিল। আর তখন সে নিজেকে বাঁচাতে পালাতে শুরু করে। আর তখনও লক্ষ্য করে যে এই হিউম্যানয়েডটা ওর মতোই আচার আচরণ করছে এবং লাইলা এরপর পুরো বুঝতে পারে যে যেহেতু এই হিউম্যানয়েডটা ওর রক্ত থেকে তৈরি হয়েছে, এই কারণে ওটা ওর মতোই আচরণ করছে। মানে লাইলারই ডিএনএ রয়েছে ওই হিউম্যানয়েডের ভেতরে। তো এরপরও করে কি ওই হিউম্যানয়েডটাকে ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু এই হিউম্যানয়েডটাকে পেছন থেকে ধরতে সক্ষম হয় এবং ওকে স্পর্শ করতেই ওর পুরো আইরপ পেয়ে যেতে শুরু করে। মানে এটা লাইলার ক্লোন হয়ে যায় এবং এই দৃশ্যটা এই সিনেমার কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল। একবার না একবার তোমরা অবশ্যই এই দৃশ্যটা হয়তো দেখেছো। তো যাই হোক, লাইলা তখন বুঝতে পারে না যে এটি ওর সাথে কি করতে পারে বা ওর কি করা উচিত। তবে এরপরে ওর মাথায় একটা বুদ্ধি আসে, যেহেতু এই ক্লোনটাকে ফলো করছে, ও কারি কি এই ক্লোনটার হাতে একটা বোমা দেয়, হাত বোমা। আর তারপর ও কারি কি ধীরে ধীরে পেছনে আসতে শুরু করে। তাহলে ওই হিউম্যানয়েডটা পেছনে যেতে শুরু করে এবং তারপর বোমাটি যখন বিস্ফোরণ হয় তখন ওই হিউম্যানয়েডটি আবারও লাইলার চেহারা বাদ দিয়ে আগের অবস্থায় ফিরে আসে এবং ওখানে যখন আগুন ধরে যায় তখন এখানের যে উল্কাপিণ্ড সেটা ধ্বংস হতে শুরু করে এবং ওই পুরো যে সীমাটা যেটা আস্তে আস্তে বড় হয়ে পুরো পৃথিবীকে গ্রাস করে নিতে যাচ্ছিল, পুরো পৃথিবীটাকে চেঞ্জ করতে যাচ্ছিল, সেটা আস্তে আস্তে ছোট হয়ে যায়। আর এরপর দৃশ্যের কাট হয় এবং আমাদেরকে দেখানো হয় লাইলা তার মিশন শেষ করে ফেরত এসেছে এবং তারপর আমাদের এই সিনেমার ফার্স্ট দৃশ্যটা দেখানো হয় যে লাইলাকে আটকে রাখা হয়েছে এবং লাইলা কিছু লোকের কাছে সাক্ষাৎকার দিচ্ছিল। তো মূলত এতক্ষণ আমরা যে সিনারি দেখলাম এটাই গল্পটাই মূলত লাইলাই দুজন ব্যক্তিকে করছে। তো লাইলা এখানে সবাইকে জানায় যে সীমার একটা এলিয়েন শক্তি ছিল, যেটা শক্তি দিচ্ছিল হচ্ছে সেই উল্কাপিণ্ডটা বা মিটেরিয়রটা বা সেখানের ভেতরে ব্ল্যাক হোলটা। আর ওই ব্ল্যাক হোল শেষ হয়ে যাওয়ার পরে সীমারও শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, লাইলাকে টেস্ট করে দেখা যায় সে পুরো সুস্থ রয়েছে, সে ইনফেক্টেড নয়। তো এর জন্য তাকে ছেড়ে দেওয়া হয় এবং সে তার স্বামী কেলের কাছে যায় এবং তার স্বামী কেলও আগের চেয়ে অনেক বেশি সুস্থ হয়ে গিয়েছে। মানে সীমারের যে ডিএনএ ক্রসের ব্যাপারটা সেটা অনেকটা ঠিক হয়ে গিয়েছে। কিন্তু এখানে একটা প্রশ্ন, যেহেতু লাইলা নিজে সীমারের ভেতরে গিয়েছিল এবং কেলের মৃতদেহ সেখানে দেখেছিল, তো এইটা কোন কেল? আর এটার প্রশ্ন নিশ্চয়ই তোমাদেরকে দিতে হবে না, কারণ লাইলার নিজেরও কিন্তু একটা ক্লোন তৈরি হয়ে গিয়েছিল সেখানে। তো যেহেতু এই কেলটা এসেছে, এটা হচ্ছে কেলের ক্লোন কেল। তবে তারপরেও লাইলা কেলকে মানে ওর হাজবেন্ডকে প্রশ্ন করে, তুমি কি আসল কেল? আর এই প্রশ্নের সাথে সাথেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, খুবই ইউনিক একটা কনসেপ্টের সিনেমা ছিল। আশা করছি তোমরা সিনেমাটা এনজয় করেছো এবং আগামীকাল আমরা আরেকটা সাইফাই সিনেমা সম্পর্কে জানবো, যে সিনেমাটির নাম হচ্ছে ডার্ক সিটি এবং এটা একটা ক্লাসিক হলিউড সিনেমা যেটা রিলিজ পেয়েছিল 1998 সালে। এবং এখানে একটা কথা বলতেই হচ্ছে, বর্তমান সময় টেকনোলজি অনেক উন্নত হয়েছে, যার জন্য এখন আমরা যাই দেখি আশ্চর্য হই না। সিরিয়াসলি মনে হয় এটা তো ভিএফএক্স, এটা তো এডিট, মানে সিম্পল লাগে, যদিও করা অনেক কষ্ট, কিন্তু আমাদের কাছে মনে হয় না এটা তোরা পারবে, ওরা তো পারে, ওদের টেকনোলজি আছে, পারে। কিন্তু তৎকালীন সময় যে সিনেমাগুলো হতো সেখানে কিন্তু একবারে পুরো সেট তৈরি করা হতো, পুরো একটা দুনিয়ায় তৈরি করা হতো, অনেক কষ্ট করে সিনেমা তৈরি করা হতো। যেমন টাইটানিক সিনেমায় কিন্তু তৈরি করতে পুরো একটা এলাকায় বোম ব্লাস্ট করে লেক বানিয়ে জাহাজ বানিয়ে তারপর সিনেমা করতে হয়েছে, যেখানে এখন সব গ্রিন স্ক্রিনে হয়ে থাকে। তো এই জন্য আগেকার যে সিনেমাগুলো রয়েছে হলিউডের, সেগুলো তোমাকে একটা আলাদা ভাইব দেবে। তো যাই হোক, কালকে আমরা ডার্ক সিটি সিনেমাটা সম্পর্কে জানবো। আমি রিকোয়েস্ট করবো যে এডিটর রয়েছে সে ডার্ক সিটির ট্রেলারটা, আমি যতক্ষণ ডার্ক সিটি নিয়ে কথা বললাম সেখানে দেখানোর জন্য, যাতে ওরা ধারণা পায় কালকে কি সিনেমাটা ওরা দেখবে। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা দোয়া করো আমি যেন খুব দ্রুত সুস্থ হই এবং তোমাদের আবার ভালো মতো এন্টারটেইন করতে পারি। তবে তোমাদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে, সেটা হচ্ছে র্যান্ডম ভিডিও চ্যানেল জুন মাস পর্যন্ত বন্ধ থাকবে। মানে আগামী জুন মাস পর্যন্ত আমরা র্যান্ডম ভিডিও চ্যানেল চালাতে পারবো না। তো র্যান্ডম ভিডিও চ্যানেলের কন্টেন্টও মনে করে এখন থেকে 7/4 20 যাবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।